প্রথম আপনাদের থেকে আমি একটা মিনিট সময় নেব শুধু এটা বোঝানোর জন্য যে নীতি আয়োগ কি। দ্রুত বলি, না হলে এক মিনিটের সময়সীমা পেরিয়ে যাবে। নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা একটা গভর্নমেন্ট এজেন্সি। তৈরি হয় কবে? 2015 সালের 1 জানুয়ারি, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে। জুরিসডিকশন হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে। আমি বাজেটের প্রসঙ্গ ছেড়ে দিচ্ছি। গভর্নমেন্ট একটা এজেন্সি, যার চেয়ারপারসন হচ্ছে নরেন্দ্র মোদী। সুমন ব্রে হচ্ছে ভাইস চেয়ারপারসন, বিভিআর সুব্রমণিয়াম হচ্ছে সিইও। গভর্নমেন্ট এজেন্সি কার আন্ডারে রয়েছে? দ্যাট ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং। ওয়েবসাইট www.niti.gov.in। আমি এই অংশটুকু এই কারণের জন্য পড়লাম, কেন্দ্রীয় সরকারি একটি এজেন্সি যাদের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করা। এর আগে ছিল প্ল্যানিং কমিশন, পরিবর্তন হয় বিজেপি সরকার তৈরি করবার পর। আফটার 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ তৈরি হয়। কয়েকদিন আগে আপনারা জানেন যে বাংলা সম্পর্কে ব্যাখ্যা করে বিহারের ম্যাপকে উজ্জ্বল করে দেখানো হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন এই বিষয়ে। কিন্তু সেই নীতি আয়োগ এই বাংলাকে অন্যান্য রাজ্যের চাইতে অনেকটা এগিয়ে থাকা রাজ্য বললেন। এটা আমাদের কাছে গর্বের, কারণ আমরা বাংলাভাষী, আমরা বাঙালি, এই পশ্চিমবঙ্গের আমরা মানুষ। এবং পাশাপাশি এটা গর্ব আমাদের এই রাজ্যের প্রশাসনিক প্রধানেরও, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার অভিভাবক। মুখ্যমন্ত্রী আজকে এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন একবার দেখুন। আসি একবার দ্রুত দেখাই এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এখানে খুব পরিষ্কার লিখেছেন যে রাজ্যের এই যে প্রশংসা, তার জন্য তিনি গর্ব অনুভব করছেন। উল্লেখ করা আছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাতে এগিয়ে রয়েছে বাংলা। নীতি আয়োগের রিপোর্টে স্বীকৃতির কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা এবং কর্মসংস্থান দুটো জায়গায় বাংলা এগিয়ে রয়েছে। 2022-23 অর্থবর্ষে যেখানে রাজ্যের বেকারত্ব ছিল 2.2%, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ জাতীয় গড় 3.2%। ফলে রাজ্যের বেকারত্ব কমেছে, এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি কোন দিকে? শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, সমস্ত ক্ষেত্রেই জাতীয় গড়ের চাইতে বাংলার গড় বেশ ভালো। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে নীতি আয়োগ বলছে যে বাংলা এগিয়ে রয়েছে অনেকের থেকে। আমি চলে আসব আজকের আলোচনায় সরাসরি। যারা আজকে রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় আজকের হাল্লা বলে, আমি পরিচয় করে দেব। তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। তন্ময়দাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মৈত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। স্বাগত জানাই কৃষাণুদাকে। আজিজুল বিশ্বাস অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন, আজিজুলদাকে স্বাগত জানাই। শক্তি মৈত্র, জাতীয় কংগ্রেস মুখপাত্র। শক্তিদাও আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাই। একদম প্রথম চলে যাব কৃষাণুদার কাছে। কৃষাণুদা, এই প্রশংসায় আপনি এবং আপনার সরকার, আমাদের সরকার, কতটা গর্বান্বিত অনুভব করছেন? কেন্দ্র সরকারের দেওয়া একটা শংসাপত্র বা একটা শংসা, কিভাবে দেখছেন এই প্রশংসাকে? না, প্রথম কথা হচ্ছে এটা তো বিগত 14 বছর ধরে যে সরকার চলছে, যার লক্ষ্য মাটি মানুষের উন্নয়ন, যার লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, বিশেষ করে যারা প্রান্তিক সমাজ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো সেটা যখন বিভিন্নভাবে কখনো আজকে কন্যাশ্রীর মতো প্রকল্প যারা বিশ্ব বরেণ্য হয়েছে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে যাকে পুরস্কৃত করা হয়েছে, বা আজকে যেটা নীতি আয়োগের, এগুলো তো পরিসংখ্যান, এগুলো তো কারুর কোনো ইচ্ছা অনুসারে কাউকে পুরস্কার দিলাম বা দিলাম না, এটা তো নয়, এটা তো পরিসংখ্যান, বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান। এবং পরিসংখ্যানটা আমরাও কালেক্ট করছি না, এটা কেন্দ্রের নিজস্ব যে প্ল্যানিং কমিশনের বদলে যেটা এখন আছে নীতি আয়োগ। যে নীতি আয়োগ আগে প্ল্যানিং কমিশনের সময় হতো, যে কেন্দ্রের তার নিজস্ব ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এর মাধ্যমে তারা এই ডেটাগুলো কালেক্ট করতো, এবং তারা প্রত্যেক বছর বা 2-4 বছর অন্তর অন্তর তারা এই লিস্টগুলো জারি করে। এবং এইগুলো মানে এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা ক্ষেত্রে হয়, এডুকেশন, হেলথ, কখনো এডুকেশনের আবার হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, হেলথেও রুরাল, আরবান, সেমি আরবান,
গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট, তারপরে বিভিন্ন আরো আছে বেকারত্ব, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। তো এই যে বারবার আমরা দেখছি যে এর আগেও তো আমরা ক্লেম করেছি, বলা হতো আমরা নাকি ডেটা দিই না, কখনো যে জাতীয় সুরক্ষা যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সেখানেও আমরা দেখেছি বারংবার কলকাতা শহর, পশ্চিম বাংলাকে পুরস্কৃত করতে হচ্ছে, পরিসংখ্যান বলছি। এখন মানে একটা ঘটনা সেটা যদি আমি 24 ঘন্টা ধরে বলি, তাহলে সেটা তো 24টা ঘটনা হয়ে যায় না, সেটা একটা ঘটনাই থাকে। ঠিক সেরকমই পশ্চিম বাংলার নিশ্চয়ই আমরা কখনো দাবি করছি না যে আমরা একদম পুরো শ্রেষ্ঠ হয়ে গেছি, আমাদের কোনো ভুল ত্রুটি নেই, বা আমরা আমাদের আর উন্নয়নের নতুন করে এগিয়ে যাওয়ার জায়গা নেই। নিশ্চয়ই এখনো অনেক পথ চলা বাকি আছে, কিন্তু তার মধ্যেও যে বাকিদের সাথে এটা একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট কিষাণুদা। নিশ্চয়ই যখন সারা দেশের পরিসংখ্যান একদিকে, সেখানে যখন আমরা এত জনসংখ্যা নিয়ে এত বহির্রাজ্যের যে পরিযায়ী শ্রমিকের ভার বহন করে যে 2 কোটি আজকে বাংলাতে পরিযায়ী, অন্য রাজ্যের পরিযায়ী আজকে ওয়ার্কফোর্স বাংলাতে কাজ করছে, সেই সব তাদের সব ফেসিলিটি দিয়ে পরেও যদি আমরা সোশিও ইকোনমিক ইন্ডেক্সে এত পারফর্ম করছি, ন্যাশনাল অ্যাভারেজ থেকেও ভালো যাচ্ছি একটা পপুলার স্টেট হয়ে, তো নিশ্চয়ই এটা একদম। কিষাণুদা, আমার আপনার কাছে একদম এই অর্ডারেই দ্বিতীয় প্রশ্ন থাকবে। আপনি বললেন যে একটা ঘটনা যদি 24 বার দেখানো হয়, সেটা তো আর 24 বার ঘটে না, এর জন্য আপনি বিরোধীদেরকে দায়ী করবেন না, মিডিয়াকে? দেখো, এর জন্য আমি দায়ী করলাম কি করলাম না সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। মানুষ কাকে দায়ী করছে, তার কারণ হচ্ছে বিরোধীরা তো তাদের রাজনীতির মূল্যায়ন নির্বাচনে পেয়ে যাচ্ছে, মিডিয়ার মূল্যায়নটাও মানুষ করছে। কেন, মিডিয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, কেন কি ডেমোক্রেসির, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। আর মিডিয়াকেও ভেবে দেখতে হবে যে আজকে 75 বছর দেশের স্বাধীনতার অতিক্রান্ত হওয়ার পর আমরা এই বিগত বছরে, বিগত 10-11 বছরে বা 5-7 বছরে গদি মিডিয়া শব্দটা প্রথমবার শুনছি, যেটা আমরা আগে কখনো ছোটবেলায় বা আমাদের কলেজ জীবনে বা আমাদের অল্প বয়সে আমরা শুনিনি। তো এই যে গদি মিডিয়া, এটা কেন এই শব্দটা হলো এবং এটা ব্যাপক হারে পাবলিক কেন অ্যাকসেপ্ট করলো, এটা মিডিয়াকে নিজের ইন্ট্রোস্পেক্ট করতে হবে। আমি কি বললাম, যাই হোক, আপনার এই বক্তব্য পরিষ্কার যে মিডিয়া সামহাউ মিডিয়ার একটা অংশ ম্যানিপুলেটেড। আমি দ্বিতীয় জায়গায় কিষাণুদার কাছে পরপর প্রশ্ন করছি, আমি অন্যদের কাছে আসছি। কিষাণুদা, আমার আরেকটা জায়গা, কয়েকদিন আগে যখন বাংলার কথা বলে বিহারের ম্যাপকে হাইলাইট করে দেখানো হলো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি মানছেন যে রাহুল সিনহার ওই বক্তব্য ঠিক? কারণ উনি বলেছিলেন ইট ইজ জাস্ট অনলি আ টেকনিক্যাল এরর, আপনারা বলছিলেন ইন্টেনশনালি বাংলাকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে। রাহুল সিনহার বক্তব্য ঠিক মানছেন? না, রাহুল সিনহার বক্তব্যটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। ইন্টেনশনাল কি আনইনটেনশনাল মেনে নিতাম যদি ঘটনাটা একটা মানে ওয়ান অফ অ্যান ইনসিডেন্ট হতো, কিন্তু এরকম ঘটনা তো পারপেচুয়ালি ঘটছে। আজকে বাংলার ভোটারের এপিক কার্ডের ক্রমাঙ্ক, নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই এক সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের ভোটারের এক সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ইন্টেনশনাল না এটা মিস্টেক? আমরা তো শুধু বাংলার ক্ষেত্রে হলো কেন, এই যে বাংলাতে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে যখন দেখছে যে ভাই কোনোভাবে আজকে একেবারে মানে গণতান্ত্রিক, আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার রাজনৈতিক শক্তি তৃণমূলের সঙ্গে না পেরে ওঠে, এটা বিরোধীদের একটা পরিকল্পিত চক্রান্ত। আমি ঠিক এই জায়গা নিয়ে তন্ময় দা আমাদের সঙ্গে রয়েছেন। এখানে দের নেই, এটা বিজেপি আছে। হ্যাঁ, সরি, বিজেপি এইগুলো তো কলকাতাটা তো কেন্দ্র সরকারকে মানে সামনে দাঁড় করিয়ে হচ্ছে। এইগুলো বিজেপি এবং বিজেপির জোট সঙ্গীরা আছে। এটাতে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি যদি এই ক্ষেত্রে উত্তর নর্যাতে সরাসরি তন্ময় মুখোপাধ্যায়ের কাছে না গিয়ে যদি শক্তি মৈত্রর কাছে যাই, তাহলে শক্তিদা মনে হয় খুব সম্ভবত বলবেন যে এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের ভাই ভাই খেলা। আমি সেটা করব না, পরে আসছি শক্তিদার কাছে, তন্ময়দার কাছে যাচ্ছি। তন্ময়দা, যে নীতি আয়োগ, আমি একটা জায়গায় একটু বলতে চাই যে নীতি আয়োগ খুব পরিষ্কারভাবে
যেখানে একেবারে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি এজেন্সি, তারা রাজ্যের একাধিক জায়গায় তারা প্রশংসাসূচক মানে বক্তব্য রাখছে। এর আগেও আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার সহ, কন্যাশ্রী সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশংসা পেয়েছে এই রাজ্য। তাহলে আপনারা এই সর্বক্ষেত্রে রাজ্যের পিছিয়ে পড়ার কথাটা বলে গল্প তৈরি করতে চাইছেন, নাকি শুধু রাজনীতি করতে হবে বা রাস্তায় নামতে হবে কিছু একটা বলতে হবে, এইটা বলতে চাইছেন? কিন্তু আপনাদের কেন্দ্র সরকারের তথ্য তো তা বলছে না। তাহলে তো পুরো আপনাদের এই আন্দোলন, বিক্ষোভ, চারিদিকে চিৎকার চেঁচামেচি করা, রেগুলার লাইভ ওয়েকে হ্যাকল করা, সবটা ইন্টেনশনাল মনে হচ্ছে। কেন করছেন এমন? দেবাশিস, প্রথমেই বলি যে নীতি আয়োগ কখনো বলেনি যে পশ্চিমবাংলা এগিয়ে বা এগিয়ে বাংলা, সেটা বলেছে তৃণমূল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই এগিয়ে বাংলা বললে আপনি কি বোঝেন? আপনি কি এগিয়ে বাংলা বললে বোঝেন বাংলা হচ্ছে 17 নম্বর স্থানে দেশে, 20 নম্বর স্থানে দেশে, 25 নম্বর স্থানে দেশে, না 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বরের মধ্যে আছে? আপনি কোনটা বোঝেন বলুন? যদি আপনি বোঝেন যে এগিয়ে বাংলা বলতে আমি বুঝি বাংলা অন্তত প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থের মধ্যে থাকবে, তাহলে আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে নীতি আয়োগের রিপোর্টে কোথাও বলেনি, সব জায়গাতে বাংলা ফেল করেছে। না, কিন্তু জাতীয় গড়ের চাইতে তো রাজ্যের গড় ভালো দেখছি। আমি বলছি এবার আপনি বললেন গড়ের কথা, তাহলে গড়ের মানে কি হলো? অ্যাভারেজ। এবং এখানে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে টুইট করে লিখেছেন, প্রতিটা ক্ষেত্রে তিনি লিখেছেন যে ন্যাশনাল অ্যাভারেজের থেকে বাংলা বেশি, এবং কোনগুলো যেগুলো থেকে আছে পেয়েছেন সেগুলো খুঁজে খুঁজে সেইগুলো বলেছেন। তার মানে কি হলো? ন্যাশনাল অ্যাভারেজ গড়, এটা মনে রাখতে হবে। সেখানে হচ্ছে এগিয়ে বাংলা হলো না। এবার আমি আপনাকে বলছি যে উনি আবার খুঁজে খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে বলেছেন, এই জন্য দেখবেন ওখানে লেখা আছে ইনফ্যান্ট মোর্টালিটিতে অ্যাভারেজের থেকে একটু বেশি। এবার আপনি ওইটাকে দেখুন, ম্যাটারনাল মোর্টালিটি, যারা বাচ্চা জন্মাবে, প্রসূতি মায়েদের মৃত্যু কি হচ্ছে, দেখবেন পিছিয়ে বাংলা। আজকে 70 আমাদের টার্গেট 2030-এর মধ্যে করার, 8টা স্টেট অলরেডি অ্যাচিভ করেছে। পশ্চিমবঙ্গে সেই রেট এখন 97, সেটা বেড়ে এখন 103 হয়েছে। পশ্চিমবঙ্গে ওটা বাড়ছে। আর সেটা হবে না কেন? যদি আজকে প্রসূতি মায়েদের 20 স্যালাইন দেওয়া হয়, তাতে যদি তাদের মৃত্যু হয়, তাহলে তো আমার অ্যাডিশনাল মৃত্যু, আমার মনে হয় না সেটাকে কাউন্ট করা হয়েছে। তাহলে হয়তো পরের বছরও দেখবেন ওই সংখ্যাটা আরও বাড়বে। তো এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখবেন না, এটা হচ্ছে ম্যাটারনাল মোর্টালিটি রেট, পিছিয়ে বাংলা। আচ্ছা, এবার আপনি আসুন যে আপনি বলছেন যে এই জবের ক্ষেত্রে আজকে আপনি স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে বাংলার মেয়েরা সব দিক থেকে এগিয়ে ছিল বরাবর ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের থেকে। এটা তো আপনি স্বীকার করবেন। এবং সেটা সেই স্বাধীনতা সংগ্রামে হোক আর কাজের ক্ষেত্রে হোক, সে হচ্ছে কাদম্বিনী, ডাক্তার কাদম্বিনী হোক, আর হচ্ছে আপনি ইতিহাস বলছেন, আমি মাথা নিচু করে প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলাকে মেনে নিচ্ছি, মাতঙ্গিনী হাজরাদেরকে মানছি, মাদার টেরেসার কর্মভূমিকে আমি মানছি, কিন্তু জাতীয় গড়ের যে খারাপ ফলাফল, সেটাকে আপনি কেন্দ্র সরকারের ব্যর্থতা বলে কেন মানবেন না? তাহলে দেখুন, আমি বলে দিচ্ছি এবার ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন এতে হচ্ছে পশ্চিমবঙ্গ অ্যাভারেজের থেকে কম। কেন হবে না? যে সরকারের অ্যাটিটিউড হচ্ছে যে রাত্রে কাজ করবেন না, রাত্রে ডিউটি দেওয়া হচ্ছে অ্যাভয়েড করুন, তো সেইখানে ফিমেল পার্টিসিপেশন তো কমই হবে। এটা তো সরকারের পলিসি হয়ে দাঁড়াচ্ছে, সরকারের অ্যাটিটিউড হয়ে দাঁড়াচ্ছে। এখানে কেন্দ্রের কি করার আছে বলুন? আপনি বলুন যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে কি হবে? রাজ্যে জব তৈরি হবে, আমাদের হচ্ছে ইনকাম বাড়বে, যারা সেই সমস্ত কাজ করবে। আপনি ডেটা দেখুন, দেশে প্রথমে তো এগিয়ে আছে মহারাষ্ট্র, গুজরাট, পরপর তামিলনাড়ু, সেগুলো তো আমি বললামই না। আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যত দেশে এসছে তার 1% কম পশ্চিমবঙ্গ। এখানে ফরেন থেকে কেউ ইনভেস্ট করে না, কারণ তারা সেই সাহসটা পায় না। শুধুমাত্র বিজিবিএসটা হয় একটা সার্কাস শো, এর থেকে প্রমাণ। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি দেবাশিস, পার ক্যাপিটা ইনকাম, ধরুন এই ছোট্ট একটা জিনিস, যে মাথা পিছু আয়, সেই মাথা পিছু আয়ে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের স্থান দেশে 28 নম্বরে।
আজকে আমাদের দেশে 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সে 28 নম্বরের স্থান হচ্ছে মাথাপিছু আয়ে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের মানুষ কিনবে কি করে, ক্রয় ক্ষমতা আসবে কি করে? আমি তন্ময়দা, আমি সব বুঝছি, না না এবার কিন্তু আপনি আমাকে একটু যুক্তি দিয়ে বোঝান, আপনি আমাকে একটা যুক্তি দিয়ে বোঝান। যখন কেন্দ্র সরকার কেন্দ্রের দায়িত্ব নিচ্ছে, তার তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। মানে এটা তো নয় যে বিজেপি মানে উত্তরপ্রদেশ, বিজেপি মানে মধ্যপ্রদেশ, তা তো নয়। বিজেপি মানে একটা ওভারঅল 28টা রাজ্যের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি বিজেপিকে নিতে হবে। এখন সেখানে দাঁড়িয়ে তাহলে কি সরকার সমস্ত দেশের অগ্রগতিতে ব্যর্থ হচ্ছে, মানে ফেলিয়ার হচ্ছে? আমি কেন বলছি, কারণ আপনি একদম ঠিক বলছেন যে কোনো রাজ্যের, পশ্চিমবঙ্গ হয়তো কোথাও 6-এ, কোথাও 7-এ, কোথাও 8-এ, কিন্তু কালেকটিভ ফিগার করলে দেখা যাচ্ছে জাতীয় গড়ের চাইতে, আবার আমি রিপিট করছি, অ্যাভারেজের চাইতে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে। তাহলে এখন আপনাকে বলতে হবে যে জাতীয় দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ কিনা। দ্বিতীয়ত আপনাকে না হলে আরেকটা ক্ল্যারিফাই করতে হবে যে কোন কোন রাজ্যের জন্য, কোন কোন রাজ্যের অপদার্থতার জন্য কেন্দ্রের এই গড়টা কমছে। কারণ ধরুন ওই মানে 1, 2, 3 যোগ করলে গড় হচ্ছে 2, তার মানে যে 3 হচ্ছে সে তো ডেপ্রাইভ করছে, এখানে অ্যাভারেজের কেন্দ্র কমছে। কোন কোন রাজ্যকে আপনি দায়ী করবেন? এটা হচ্ছে দেওয়াশী, আপনার বুঝতে ভুল হচ্ছে। এই জন্যে যে কেন্দ্র কিন্তু পুরো দেশের জন্য একটা পলিসি ঠিক করে, হ্যাঁ, এবং সেই পলিসি মতন এবার রাজ্যগুলো চেষ্টা করে যে আমি ওই কেন্দ্রের পলিসিটাকে ইউটিলাইজ করে আমার রাজ্যে কি করে বাড়াবো, সেই কম্পিটিশনটা রাজ্যের মধ্যে হয়। একটি রাজ্যের সাথে আর একটি রাজ্য, আমাদের রাজ্য তাতে পিছিয়ে। আপনি একটা কথা বলছি, দেখুন কেন্দ্র হচ্ছে বিভিন্ন জায়গায় আগে যে রেড টেপ ছিল, যে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেগুলো কেন্দ্র একটার পর একটা উঠিয়ে দিয়েছে। তার মানে কেউ আসলে সাথে সাথে খুব টাইম ফ্রেম করে দিয়েছে যে এর মধ্যে ফাইল ছেড়ে দিতে হবে। তাতে কি হচ্ছে, বহু হচ্ছে বিদেশি লোক নিয়ে আসছে দেশে। এখন সেই বিদেশি লোক নিয়ে আসে তো কেন্দ্র তো বলতে পারে না যাও তোমাকে পশ্চিমবঙ্গে কেউ করনি, পশ্চিমবঙ্গে চলে যাও, পশ্চিমবঙ্গে করতে হবে। এটাই কেন্দ্র বলতে পারে? কেন্দ্র বলতে পারে ভারতে এসে করো। এবার এই ভারতে আসলে এবার যদি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট তারা যদি কম্পিট করে যে আমরা তোমাদেরকে এই করে দেবো, আর পশ্চিমবঙ্গে যদি হচ্ছে জমি দেবো না, পশ্চিমবঙ্গে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে শিল্প উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ। আমি আপনার উত্তর নেব, কিন্তু তার আগে আমি শক্তিদার কাছে আসবো। শক্তিদা, এই যে কিছু মানে জাস্ট তন্ময়দা শেষ করলেন, যে সত্যি কি কেন্দ্র বলতে পারে যে তুমি গিয়ে রাজ্যে করো? বলতে পারে না তো। তন্ময়দা এটাকে এস্টাবলিশ করবার চেষ্টা করলেন, বাট আমার এখনও আজও ফুটেজটি মনে আছে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে ন্যানো চিপের কারখানা পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় করার প্রস্তাব নাকি কেন্দ্র সরকার দিয়েছে, মানে সেখানে ন্যানো চিপ তৈরি হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে জমিও দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী তার পাল্টা বক্তব্য পেয়েছিলাম, উনি বলছেন আমি জমির ব্যবস্থা করে দেবো এবং ন্যানো চিপ টেকনোলজি এখানে কারখানা, তার চিপ তৈরি করা হবে। তো যাই হোক, কেন্দ্র হয়তো বা রাজ্যকে রেকমেন্ড করে, অনেক ক্ষেত্রে করে। এবার এটাকে কি আপনারা গট আপ দেখছেন? মানে যেভাবে তন্ময়দা একেবারে ঝাঁঝালো আক্রমণ কিষাণুদাকে করলেন, আর কিষাণুদা বললেন যে সত্যি বাংলা এগিয়ে রয়েছে, এটা তাদের কন্টিনিউয়াস এফার্টের ফল। এখানে দাঁড়িয়ে আপনার অবস্থান কি? অবশ্যই শক্তিদার কথা শুনবো। তার আগে নীতি আয়োগ এর প্রশংসা, খুশি কিষাণুদারা। তন্ময়দা বলছেন ভালো জিনিসগুলোকে বেছে বেছে সামনে আনা হয়েছে। আদতে এর পেছনে সেই অর্থে বাংলায় গিয়ে বলা যায় না, কিন্তু বাংলার প্রশংসাও করা যাবে না এই ক্ষেত্রে, কারণ একাধিক ত্রুটি বিচ্যুতি তন্ময়দা বললেন। আমি শক্তিদার কাছে যাব, কিন্তু তার আগে সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, তিনি কি বলছেন শোনাই একবার, শুনুন। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মানে ক্লাসের মধ্যে দুটোই ছাত্র, তার মধ্যে একজন বলছে আমি ফার্স্ট হয়েছি, একজন বলছে আমি সেকেন্ড হয়েছি। তো দুজনেই তো ছাত্র। জাতীয় গড় বেকারত্বে 3.8, আর পশ্চিমবঙ্গ 2 সামথিং। মানে 100 জনের মধ্যে 4 জন, আর এখানে হচ্ছে 3 জন। তো তাই উনি মানে একটু কম, তো ফলে উনি একটু খুব খুশি হয়েছেন নীতি আয়োগের বৈঠকে। অর্থাৎ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে গেলে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বাড়ছে। তাহলে এই যে 100 দিনের কাজকে দেখিয়ে দেওয়া বারবার করে, যে বিরাট কর্মসংস্থান, হ্যাঁ, আর লিঙ্গ বৈষম্যের অনুপাতে পশ্চিমবঙ্গ বরাবরই এগিয়েছিল। বরাবরই একটা ভালো জায়গায় থাকে লিঙ্গ বৈষম্যের যে ডেটা থাকে। আমাদের বাংলার মানুষ অনেক সচেতন। নীতি আয়োগের বৈঠকে অ্যাভারেজ দেখাচ্ছেন। আগে বাংলাকে তুলনা করা হতো মহারাষ্ট্রের সাথে, আগে বাংলাকে তুলনা করা হতো গুজরাটের সাথে কর্মসংস্থান, বাংলাকে তুলনা করা হতো বড় বড় রাজ্যের সাথে। আজকে জাতীয় গড়, যেখানে জাতীয় গড় মানে কি, জাতীয় গড়ের মধ্যে এমনও রাজ্য আছে
যে রাজ্যে কার্যত কিচ্ছু নেই, বেকারত্বের হার খুব খারাপ, তাহলে জাতীয় করটা নেমে গেল। এখন উনি বলছেন জাতীয় কর থেকে আমারটা কম, ফলে আমি ভালো আছি, তার মানে আমার উন্নতিটা কার থেকে বেশি? উত্তর পূর্বাঞ্চলের কোনো ছোটখাটো রাজ্যের থেকে বেশি, বা বিহারের থেকে বেশি। কর্ণাটকের সাথে তুলনা। শক্তিদা, দেবাশিস, ঘটনাটা হচ্ছে আলোচনা হলো, কৃষাণু বলেছেন, তন্ময়বাবু বলেছেন। আমি একটা কথা বলি, যেটা দেখা যাচ্ছে নীতি আয়োগ, এটা 2015 সালের আগে তুমি বলেছো এটা প্ল্যানিং কমিশন ছিল, পরবর্তীকালে এটার নাম হয়েছে নীতি আয়োগ। এখন ঘটনাটা হচ্ছে গড় অ্যাভারেজ একটা দিয়েছে, যে অ্যাভারেজে দেখা যাচ্ছে যে শিশু মৃত্যুর হার, বেকারত্ব, তারপরে মহিলাদের কাজ, এগুলোতে জাতীয় গড়ের চেয়ে পশ্চিমবাংলা এগিয়ে। বাস্তবটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলার মানুষ, সেটাই চিন্তা করুন। বাস্তবটা হচ্ছে এই যে আজকে চাকরির জায়গায় শুধু চাকরি চুরি হচ্ছে। আজকে যেখানে এমপ্লয়মেন্টের দরকার, সেখানে আজকে 100 দিনের কাজ, ইট ইজ নট এ পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। এইটা পার্মানেন্ট এমপ্লয়মেন্ট নয়, ডেফিনেটলি এটা একটা প্রান্তিক মানুষদের কাজের সুবিধা, এর নিন্দে আমি করছি না। কন্যাশ্রী যে প্রশংসা পেয়েছে তাতেও মানে আমার কোনো দুঃখ নেই, কারণ ভারতবর্ষের প্রান্তিক মহিলারা হাতে টাকা পেলে তাদের যে স্বামীদের থেকে কোনো রকম ভৎসনা শুনতে হয় না, এটা অত্যন্ত সত্য এবং বাস্তব ব্যাপার। কিন্তু দৈনন্দিন জীবনে পশ্চিম বাংলার সংবাদপত্র বলো, মিডিয়া বলো, গদি মিডিয়া কথাটা উঠেছে, কৃষাণু তুলেছে। আমি যেটা বলছি যে আজকে খুললেই মহিলাদের ধর্ষণ, আজকে খুললেই যে আরজিকরের ঘটনা, আজকে খুললেই চারিদিকে একটার পর একটা বোমা বিস্ফোরণ, আজকে খুললেই যে আবার থ্রেট কালচার শুরু হয়েছে বিভিন্ন ডাক্তারদের ওপর। এই বাস্তব ঘটনাটাকে এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আর মহিলারা কাজ করবে না, রাত্রিবেলা কাজ করবে না, কোনো সভ্য দেশে এটা কখনো কোনো গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে না। কারণ এখন আইটির যুগে এখন বহু কর্মসংস্থান আছে যেখানে মহিলারা রাত্রি 8টা, 9টা, 10টা, 11টা, 12টায় তারা কেউ প্রবেশ করে, কেউ কর্মস্থল থেকে বাইরে আসে। সেইখানে জাতীয় আজকে এটা ঘটনা যে ছোট ছোট রাজ্যগুলোর সঙ্গে গড় করতে গেলে অটোমেটিক্যালি হয়তো পশ্চিমবাংলা এগোবে। উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত জায়গা আছে, এবং ভারতবর্ষে এমনও রাজ্য আছে যে রাজ্যগুলোতে হয়তো জিরো ডেভেলপমেন্ট, সেইখানে দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে আজকে কর্মসংস্থান বলুন, আজকে মহিলাদের নিরাপত্তা বলুন, আজকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বলুন, আজকে চারিদিকে একটার পর একটা বোমা বিস্ফোরণ বলুন, আজকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় ধর্ষণ বলুন, এগুলো কেন ঘটবে? এর কারণটা কি? একটা সরকার ক্ষমতায় এসছে 13 বছর আমাদের থেকে বেরিয়ে গিয়েই তো জন্মটা হয়েছে এই সরকারের, এর মধ্যে তো কোনো মিথ্যে নেই। সেই সরকার রাজ্য চালাচ্ছে এবং প্রায় দিস ইজ দ্য থার্ড টাইম 2026 সালে আবার তারা গণতান্ত্রিক রায়ের সামনে এসে দাঁড়াবে, এবং সেখানে কি হবে না হবে সেইটা আজকে পশ্চিমবাংলার মানুষ যে জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, পশ্চিমবাংলার মানুষ প্রতিবাদের মানুষ, পশ্চিমবাংলার মানুষ অগ্রগতির মানুষ, পশ্চিমবাংলার মানুষ যে নারীদের ইজ্জত রক্ষার মানুষ, পশ্চিমবাংলার মানুষ মা বোনদের আজকে যেভাবে দেখে, যে দৃষ্টিভঙ্গিতে দেখে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বোনটা কাজে গেলে বা পড়াশুনোয় গেলে নির্ভয়ে তারা বাড়ি ফিরতে পারবে কিনা, সেই প্রশ্ন জিজ্ঞাসার চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। এছাড়া দেওয়ার, আজকে তিনি নীতি আয়োগ নিয়ে বহুবার বহু সমালোচনা করেছেন, যখন নীতি আয়োগ তার বিরুদ্ধে গেছে, আজকে তিনি প্রশংসা করছেন তার এক্স হ্যান্ডেলে। তার কারণ সেখানে দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় যে ডেভেলপমেন্ট বেশি, স্কুল ছুটের সংখ্যা কম, তারপরে মেল ফিমেলের জেন্ডারের ক্লাসিফিকেশান, তারপরে গড় আয়ু, এইগুলো বলা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন হচ্ছে যে আমি যতদিন বাঁচব, যে অবস্থায় বাঁচব, যে রাজ্যে বাঁচব, সেই রাজ্যের সার্বিক পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আমি মনে করি যে এই নীতি আয়োগের যে পরিসংখ্যান বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আজকে কৃতিত্ব দাবি করছেন, এটা আসল চিত্র নয়। এই চিত্রটা আজকে যেহেতু তার পক্ষে গেছে তাই তিনি এটাকে এক্সপোজ করছেন, যখন বিপক্ষে যেত
তখন তার তীব্র বিরোধিতা করে উনি রাস্তায় নামতেন। আর একটা কথা যেটা দরকার, যে পরিযায়ী যে 2 লক্ষ শ্রমিক কর্মচারী আছে, এটা আজকের থেকে নয়, স্বাধীনতার পরবর্তীকাল থেকেই পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকরা আছে এবং তারা নির্ভয়ে চাকরি বাকরি করেছে। বহু পরিযায়ী আমরা এই ইস্যুটা নিয়ে পরে আসবো, এই ইস্যুটা নিয়ে পরেই আসছে। এই যে পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্যে আছে এবং আমাদের বাঙালিরা বাইরে গিয়ে বাংলা ভাষা বললে কেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও বন্দি রাখা হচ্ছে, মানে অকথ্য নির্যাতনের সামনাসামনি হচ্ছে। একদম ভেরি পেইনফুল চ্যাপ্টার। আমি এটা নিয়ে আজকেই অনুষ্ঠানে আছে, আমি আলোচনা করবো, এটা আমাদের টপিক সিলেকশনও আছে। আমি আজিজুল্লাহর কাছে আসবো। আজিজুল্লাহ, আজকে একটা সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্য তার যে পার্সেন্টেজ, সেখান থেকে জাতীয় যে গড় পার্সেন্টেজ, ডেফিনেটলি জাতীয় গড় পার্সেন্টেজের ক্ষেত্রে একটা কালেকটিভ ফিগার সামনে এসছে। সেখানে রাজ্য কিছু কিছু জায়গায় এগিয়ে রয়েছে, বিরোধীরা একে মানছে না এগিয়ে থাকাকে। আবার এটাই যদি উল্টো হতো, রাজ্য যদি পিছিয়ে থাকতো, তুমুল সমালোচনা তন্ময়দার শক্তিদা আজ যেরকম করলেন ঠিক তেমনি করতেন, আরো বেশি বলতেন যে রিপোর্টে তো সামনে এসছে। তো আমি আসছি তন্ময়দা, আগে একটু আজিজুলদাকে বলতে দিন প্লিজ। আমার হয়তো ব্যাখ্যা ভুল হতে পারে, কিন্তু তথ্য যেটা বলছে। না, আপনি স্পেসিফিক বলেছেন, একটু আজিজুলদাকে বলতে দিন প্লিজ। আজিজুলদার কাছে আমার প্রশ্ন, তাহলে সত্যিটা কি মানুষ এর থেকে কি বুঝবে? মানে লেম্যান যারা, আমি ধরে নিচ্ছি আমার দর্শকদের মধ্যে অনেকেই সাধারণ মানুষ, তারা রাজনীতির এত মারপ্যাচ ঘোরপ্যাচ নীতি আয়োগ বা তৃণমূল কংগ্রেস বা বিজেপি সিপিএম এত বোঝে না, তারা কি বুঝবে? তাহলে রাজ্যের অবস্থা কি? একজন নাগরিক হিসাবে তার এটা অধিকার আছে জানার তার রাজ্য কোথায় আছে এখন। বিষয়টা হচ্ছে খানিকটা হাস্যকর বলেই মনে হয়, কারণ হচ্ছে জাতীয় গড়টা হয় আমাদের রাজ্যে 28টি রাজ্য আছে, দেশে বেশ কিছু, আমাদের দেশে বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এবার যদি আমি প্যারামিটার ধরি, যে কোনো একটা, যেমন শিশু মৃত্যু বা মাথা পিছু আয়, এখন এমন কিছু রাজ্য আছে জাতীয় গড়ের চেয়ে বেশি, কিছু রাজ্য আছে কম। একদম। এখন সেই জায়গায় যদি একটা রাজ্য, সে আমার রাজ্য পশ্চিমবাংলায়, যদি জাতীয় গড়ের চেয়ে বেশি হয়, সেটা তো বাঙালি হিসাবে, বাংলার নাগরিক হিসাবে, মানে বাংলার মানুষ হিসাবে আমাদের সেটা শ্লাঘার বিষয়। এবং এগিয়ে থাকলো বা পিছিয়ে থাকলো সেটা বিষয়টা হচ্ছে বাংলা জাতীয় একটা গড়, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার চেয়ে একটা উন্নততর একটা জায়গা অবস্থান করছে। তার মানে এই নয় যে সব জায়গায় সব প্যারামিটারে হয়তো এগিয়ে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে একটা জিনিস বুঝতে হবে, যে কোনো নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ পূরণে কিছু সাফল্য থাকে, কিছু ব্যর্থতা থাকে। আমাদের রাজ্যকে আর গুজরাটকে একভাবে দেখবো না এই কারণে, কারণ গুজরাটের যত সব 100টা লোকের মধ্যে কটা লোক শহরে থাকে, কটা লোক গ্রামে থাকে, আর বাংলায় কটা লোক শহরে থাকে, কটা লোক গ্রামে থাকে, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং একই প্যারামিটারে সব আমরা আলোচনা করতে পারবো না। আবার এই যে একটু আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হচ্ছিল, এই যে ক্ষুদ্র মাঝারি যে শিল্প, এমএসএমই যেটাকে বলি আমরা, সেটাই পশ্চিমবাংলার যে অবস্থান, সেই অবস্থানটা ভারতবর্ষের নিরিখে অত্যন্ত গৌরবের জায়গায়, শ্লাঘার জায়গায়, যেটা গুজরাতে পাবো না। অর্থাৎ আমাদের বাস্তবের মাটিতে এসে বুঝতে হবে, এই বাংলার মাটিতে ভারী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যতটা সমস্যা রয়েছে, অন্তরা রয়েছে জমি অধিগ্রহণের, কিন্তু এই রাজ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশাল সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বর্তমান সরকারের একটা ইতিবাচক পদক্ষেপ এবং তার কিছু কিছু ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আমরা লক্ষ্য করি। এবং এই যে আমি বলবো জাতীয় স্তরের ক্ষেত্রে, জাতীয় স্তরের তুলনায় বেশ কিছু আর্থসামাজিক এবং মানবিক জায়গাগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সাস্টেনেবিলিটির জন্য, সেইগুলোতে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে থাকাটা কেন হচ্ছে? কারণ বর্তমান রাজ্য সরকারের কিছু সামাজিক ন্যায় প্রকল্প, যে প্রকল্পগুলোকে বিরোধীরা ডোল পলিটিক্স বলতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে আমারও মনে হতে পারে যে সব, এই যে যেমন আমি বলতে, লক্ষ্মীর ভাণ্ডার কি সব নারীর জন্যই কি দেওয়া উচিত, কি উচিত না, এটা প্রশ্ন হতেই পারে। কিন্তু যে রাজ্যে 100টা মানুষের 72টা লোক গ্রামে বাস করে, এবং এই রাজ্যে গ্রামের মানুষের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এবং ইকোনমিক যে এই যে মোবিলিটির ক্ষেত্রে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলি, কন্যাশ্রী বলি, বা ওই যে ফসল বীমা বলি রাজ্য সরকারের তরফ থেকে, এই যে সামাজিক ন্যায় প্রকল্প, যেটা বহুজন সুখায় বহুজন হিতায়, এই বা বহুজন হিতায় বহুজন শিখায়, এই যে আদর্শ ডেমোক্রেসির, সেই জায়গাটাই পশ্চিমবাংলা যে অনেক রাজ্যের তুলনায় এগিয়ে আছে, কোন প্রেক্ষিতে? কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ
অনেক সময় এই আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিধানসভা নির্বাচনে যায় একটা কথা বলে, ডবল ইঞ্জিনের সরকার গঠন করতে দিন। তার মানে কোথাও না কোথাও কেন্দ্র সরকারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু একটা বৈষম্যের বিষয় রয়েছে। অর্থাৎ রাজ্য যদি কেন্দ্র সরকারের দলের হয়, রাজ্য সরকার, তাহলে উন্নয়নটা একই রকম হবে, মানে কেন্দ্র সরকারের মতো হবে। অর্থাৎ এইটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের এই যে ডিস্ট্রিবিউশন, এই যে একটু আগে বলছিলেন আপনি যে রিসোর্সের যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বৈষম্য আছে বলে, অর্থাৎ বিদেশি কোনো বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি যদি এই রাজ্যে বা এ দেশে যদি ইনভেস্টমেন্টের জন্য আসে, তাহলে কোথাও না কোথাও কেন্দ্র সরকার যাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং যে রিজিয়ন থেকে ডমিনেটেড হচ্ছে, সেই রিজিয়নগুলোতে বা সেই দলের বা শাসক দলের পরিচালিত রাজ্যগুলিতে ইনসিস্ট করা, সেই বিনিয়োগ যাতে যায়, সেই রকমের একটা পক্ষপাতমূলক আচরণ আছে কিনা সেইগুলো কিন্তু দেখা দরকার। সুতরাং বাংলা বঞ্চিত বা বঞ্চনার অভিযোগ বিভিন্ন কেন্দ্র সরকারের স্কিম বন্টনের ক্ষেত্রে বা বরাদ্দের ক্ষেত্রে যেমন উঠে আসে, তেমনি করে আবার বাংলা এবং বাঙালি, আমি বলে নিচ্ছি রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে জটিল কিছু সমস্যা রয়েছে, কিছু ব্যর্থতা রয়েছে। তারপরেও আমি বলবো জনগণের সামনে যদি অপশান থাকে, সে অপশান কি? বিকল্প। কাকে বিকল্প দেখবে? এই মুহূর্তে পশ্চিমবাংলায় সংসদীয় রাজনীতির বিরোধী মুখকে ভারতীয় জনতা পার্টি ৭৭ থেকে কমে ওই ৬৫-৬৬ হয়েছে, ঠিক আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ১২ জন এমপি রয়েছে। প্রশ্ন হচ্ছে বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ ভোট দেবে কেন? বিজেপির যে সঙ্গে যে ট্যাগলাইন, পিঠে একটা বড় ট্যাগলাইন বাঙালি বিদ্বেষী, আজকেও বলতে পারি এই যে ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, বিজেপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, একেবারে কেন হরিয়ানা, কেন বিজেপি শাসিত এই জায়গাটাই দিয়ে শুরু করব। এই যে বাংলা এবং বাঙালি বিদ্বেষ, আজিজুল দা একটা সুন্দর টাইমলাইন, না না একটা মিনিট, আজিজুল দা একটা সুন্দর টাইমলাইন সেট করেছেন যে বাংলা এবং বাঙালি বিদ্বেষ আমরা সম্প্রতি ভিন রাজ্যে দেখতে পাচ্ছি। বাঙালি শ্রমিকরা বা বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য, বিশেষত এটা প্রকট হলো যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হলো এবং ইউনূস সরকার এসে সেখানে আসলেন এবং রুল করা শুরু করলেন, এবং তারপরেই দেখা যাচ্ছে কি যে বাংলা এবং বাঙালির বিদ্বেষ, বাংলার প্রতি বা বাংলা ভাষীর প্রতি একটা বিদ্বেষ সারা ভারতে দেখা যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি এটা নিয়ে রাস্তায় নামবেন এবং সেটা দূরদূরান্ত না, আগামীকালই তিনি রাস্তায় নামবেন। এবং এটাও খুব পরিষ্কার হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানুষ সমস্যার মধ্যে রয়েছেন, বাংলাভাষী মানুষ, তারা প্রবলেমে পড়ছেন নানানভাবে। কিন্তু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এটা যে আলাদা সেটা তো সবাই জানেন, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছেন না। বিজেপি নেতারা বলছেন এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী, কারণ বেলাগাম অনুপ্রবেশকে উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন কিষাণুদা? ফেরত এসে আমি শোনাবো, কিন্তু বাংলার ঐতিহ্য এবং ইতিহাস ছোট্ট করে আপনাদের সামনে রাখবো। বাংলা ভাষায় কথা বলা মানুষ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের একদম প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও অত্যাচারের শিকার হচ্ছেন। কিন্তু বাংলা ভাষা নিয়ে কি সত্যি, বা বাংলা ভাষাভাষীদের নিয়ে সত্যি কি হেলাফেলা করা যায়? ছোট্ট একটি ইতিহাস বাংলা ভাষার, দেখুন এই মুহূর্তে স্ক্রিনে রাখছি। এই বাংলা ভাষা, যেটা হচ্ছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর একটি ভাষা, হচ্ছে বাংলা। কোন কোন জায়গায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ এই বাংলা ভাষায় মানুষ কথা বলেন। বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ভারতবর্ষের দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয়। ত্রয়োদশ শতাব্দীতে যখন মুসলিম শাসকের এদের শাসন করছেন, সেই সময় বাংলা ভাষার ব্যাপক বিস্তার ঘটেছিল। ত্রয়োদশ শতাব্দী সারা ভারতবর্ষে প্রায় ২৫ কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে থাকেন। বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে সারা ভারতে ৬ষ্ঠ স্থানে রয়েছে। সবথেকে বেশি কথা বলা ভাষা হিসাবে ভারতে বাংলা স্থান ৭মে। সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র শাসিত দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও একটা বড় অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন। এই বাঙালিরা যখন অন্য রাজ্যে যাচ্ছেন, তারা উপেক্ষিত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন, নক্কারজনক ঘটনা ঘটছে তাদের সঙ্গে। এবার আসুন তাহলে উল্টো, আমি ভাইস ভার্সা যদি দেখি, তাহলে এই রাজ্য পশ্চিমবঙ্গে বাইরের মানুষ তারা কত সংখ্যক থাকেন। শুধু আমরা কলকাতা নিয়ে স্টাডি করছি, কলকাতার সেই ছবিটা একবার রাখবো সামনে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি কলকাতায় বসবাসকারী মানুষের সংখ্যা ৪৫ লক্ষ মোট। তার মধ্যে ৩৬% মানুষ তারা হচ্ছেন মারোয়ারি, বিহারি এবং উর্দু ভাষী মুসলিম।
এছাড়াও কলকাতায় বসবাস করে যে সমস্ত সম্প্রদায় তারা হলো পাঠান, মারাঠি, উড়িয়া, গুজরাটি, সিন্ধি, কাশ্মীরি, নেপালি, পাঞ্জাবি, তিব্বতী, তামিল। উল্লেখ করার মতো ইউরোপিয়ান কান্ট্রির বেশ কিছু মানুষও তারা কলকাতাকে তাদের স্থায়ী বাসস্থান হিসাবে গ্রহণ করেছেন। এটা একটা বিরাট বড় বিষয় যে বাংলায় এরা প্রত্যেকে একে অন্যের সঙ্গে একসঙ্গে তারা থাকে। এবং প্লিজ একটু আমি আসি। এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা কখনো বহিরাগত শব্দটির সঙ্গে পরিচিত ছিল না, যেটা নতুন হয়েছে। এটা উল্লেখ করার মতো বিষয় যে বাংলা চিরকাল সাদরে সবাইকে সম্ভাষণ জানিয়ে এসছে, সেটা যে ধর্মের মানুষ হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক। তাহলে আজকে এই বিভেদ, বৈরিতা এবং এই যে ডিস্টিংগুইশ করা হচ্ছে, একটা পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে কেন? অনুপ্রবেশ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, অনুপ্রবেশ ঘটছে। বাংলাদেশি বলে কি বাঙালিরা, মানে যেহেতু ভাষা এক, তার জন্য উপেক্ষিত হচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে বাঙালিকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে, বাংলার যে অস্মিতা তাকে নষ্ট করা হচ্ছে? আজিজুলদা, বাংলা থেকে মানে কয়েক লক্ষ, মানে আই থিঙ্ক সেটা 20 থেকে 30 লক্ষ বাঙালি তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন শিল্পকর্মে, নির্মাণ শিল্প, অলংকার থেকে শুরু করে বিভিন্ন কাজে লিপ্ত থাকে। এবং সেটা দক্ষিণ ভারতের তোমার কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, মানে তেলেঙ্গানা, অন্ধ্রা, এগুলোতে যেমন আছে, তেমনি উত্তর ভারতের বিশেষ করে এই দিল্লিকে কেন্দ্র করে, এদিকে উড়িষ্যা, মানে বিজেপি শাসিত রাজ্যগুলি বলছি, এবং মহারাষ্ট্র, এই রাজ্যগুলোতে মূলত আমাদের রাজ্যের যে জেলাগুলো থেকে পরিযায়ী শ্রমিকদের মানে যাওয়ার সংখ্যাটা বেশি, সেটা হচ্ছে মূলত মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর, এদিকে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এবং এদের বিশেষ করে নির্মাণ শিল্পে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যায়, তাদের মোস্টলি, তার অধিকাংশই হচ্ছে ধর্মগতভাবে তাদের আইডেন্টিটি হচ্ছে মুসলিম। এবং তুমি যদি দেখো, ওড়িশায় বলো, ছত্তিশগড়েই বলে, এই 2-3 দিনের মধ্যে ঘটেছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে, গুজরাটেও ঘটেছে, তার আগে উড়িষ্যায়, এবং ওড়িশাতে ঘটছে, গুজরাটে, দিল্লিতে। এই দিল্লিতেই একটা সেখানে বস্তিতে গন্ডগোল চলছে, জয় হিন্দ বসন্ত কুঞ্জে, সেখানে পুরো সেখানকার জলের লাইট সব কেটে দেওয়া হচ্ছে। এই প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলা ভাষা ভাষী মানেই সে বাংলাদেশি, এই রকমের একটা আমাদের বাংলার কিছু মানুষকে টার্গেট করা হচ্ছে। তার কাছে আধার কার্ড থাকছে, প্যান কার্ড থাকছে, অন্যান্য আইডেন্টিটি কার্ড থাকছে, তা সত্ত্বেও টার্গেট করা হচ্ছে। এই যে হেট, অর্থাৎ হেট পলিটিক্স, এই যে হেট পলিটিক্স এবং টার্গেট। শক্তিদার কাছে আসবো। শক্তিদা, দুটো বিষয় আজিজুলদার বক্তব্যে উঠে আসলো। আজিজুলদা না বলতে চাইলেও আজিজুলদা বললেন যে রাজ্যগুলোর কথা উল্লেখ করা হলো তারা মুসলিম, মানে যারা এই সম্প্রদায়, এবং তারা বাংলাভাষী। সেই কারণের জন্য হয়তো বিজেপি শাসিত রাজ্যে তারা টার্গেট হতে পারেন, এক। দ্বিতীয়ত, হয়তো তারা বাংলাদেশী, তার জন্য টার্গেট হতে পারেন। কি মনে হয় আপনার? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা অত্যন্ত অল্প। হ্যাঁ, বাঙালি হিসেবে বাংলা কথা বলা এবং বাংলা কথা বলতে না দেওয়া, সেখানে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলোতে বেশি হচ্ছে। এখন স্বভাবতই এই প্রশ্নটা আমাদের মনে জাগে যে যেহেতু পশ্চিমবাংলার থেকে পরিযায়ী শ্রমিকরা, শুধু আজিজুলবাবু যেটা বলতে ভুল করেননি, যেটা বলতে ভুলে গেছেন, যে যেমন নির্মাণ কার্যে তারা থাকে, তেমনি অলংকারেও, মানে কর্মকার যারা, ঠিক, তারা প্রচুর মুসলমান এবং বাঙালিরা যায় সেখানে কাজ করতে গিয়ে। আজকে পশ্চিমবাংলার থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র হচ্ছেন কেন ডিপ্রাইভড হচ্ছে, তার একটাই কারণ, দাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা ওপার বাংলার লোক। এবং ওপার বাংলা না মুসলিম, কোনটা? ওপার বাংলা মুসলিম দুটোই। আমি কিষাণুদার কাছে আছি। কিষাণুদা, এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামতে চলেছেন, খোদ প্রশাসনিক প্রধান তিনি রাস্তায় নামবেন। এই বিষয়টা কতটা গুরুতর? দেখুন, প্রথম কথা হচ্ছে আগের যে বিষয়টা ছিল তার 2-3টে ভুল তথ্য এখানে
হয়তো ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতার কারণে এখানে পরিবেশিত হয়েছে, আমি সেইগুলোকে শোধন করে দিই। পার ক্যাপিটা ইনকামে পশ্চিমবাংলার এই যে আমার কাছে এই ডেটাটা আছে, এটা ভারত সরকার স্বীকৃত ডেটা। এইখানে বড় রাজ্যগুলোর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর তামিলনাড়ুর পর পশ্চিমবাংলা আছে। এই যে বলা হচ্ছিল না পশ্চিমবাংলা নাকি 28 নম্বরে, এগুলো সর্বৈব মিথ্যে কথা। তার কারণ হলো মানে এইটা নিয়ে বললে বাংলা নিয়ে বলার সুযোগটা কমে যাবে দাদা, আমাদের সময় তো সীমিত। ওখানে চলে গেছেন তো? না না, আমি বলছি, আমি সঞ্চালক হিসেবে বলছি, আমার তো একটা সময়গত মানে একটা বাধ্যবাধকতা আছে। যখন হচ্ছিল আমি কিছু ভুল খবর বলছেন আপনি, আমি দেখি এই নিয়ে কনফ্লিক্ট তৈরি হবে, বাংলা বাঙালির অস্মিতা নিয়ে বলা হবে না কিষাণুদা। আমি জাস্ট বলছি সময়ের জন্য, আর কিচ্ছু না। পার ক্যাপিটা ইনকাম 2958 আর উত্তরপ্রদেশের পার ক্যাপিটা ইনকাম 1500। আচ্ছা, আপনি এগিয়ে বাংলা সরকার আছে, বাংলা প্রথম চারে আছে, কিসে কিসে বলে দিই, বলতে পারবেন? বন্ধ করো, বলতে পারবেন না? প্লিজ আমি দেখুন কিষাণুদা, আমরা যারা স্টুডিওতে রয়েছি সবাই আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি। বাঙালির স্বাভিমান, বাংলার আভিজাত্য নষ্ট হচ্ছে কিনা প্লিজ, এই স্ট্যাটিস্টিক্যাল কনফ্লিক্ট আমরা অন্য সময় করতে পারবো, কিন্তু আপনার থেকে আমি জাস্ট 2 লাইন শুনবো কিষাণুদা, প্লিজ তন্ময়দা একটু বলতে দিন, আমাকে শেষ করতে হবে একদম টাইমে। বাংলার অস্মিতা নষ্ট হওয়ার পেছনে কারণটা কি? তার কারণ হচ্ছে যে এই যে বিজেপির মতো অসভ্য প্রতিনিধি নিজের সময় মিথ্যে কথাগুলো বললে আমি বলছি, আপনি বলে দিন বাংলা কোন কোন প্যারামিটারে প্রথম 3 বা 4 আছে। বাংলার অস্মিতা নিয়ে বলা হলো না, বাংলার অস্মিতা নিয়ে বলা হলো না, প্লিজ কিষাণু ছেড়ে দাও, অফ করে দাও। বলছে জরিপে, সার্ভেতে, সেন্সাসে যদি কেউ নিজের পরিচয় বাংলা ভাষী হিসেবে দেয় তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবে। এবং আজিজুল দা খুব ভালো বলেছেন, কিন্তু আজিজুল দাকে একটা জায়গায় সংশোধন করে দিন যে এটা শুধু মুসলমানদের সাথে হচ্ছে না, আজকে উড়িষ্যাতে হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে। জাস্ট 2 লাইনে বলতে হবে, একদম তন্ময়দাকে দিয়ে শেষ করব। তন্ময়দা প্লিজ। আমি বললাম না, দেখুন আজিজুল দা বললেন নাকি বাংলা থেকে নাকি 30 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাতেই পরিষ্কার কেমন এগিয়ে বাংলা, কেমন চাকরি হচ্ছে এখানে। তারপরে আমি বলছি, এখন আমি বলছি এই আলোচনাটাই অন্য জায়গায় চলে যাচ্ছে, আলোচনাটাই অন্য জায়গায় চলে যাচ্ছে। আজকে আর কিন্তু হাতে সময় আমি দিতে পারবো না, প্লিজ। যে দেখুন এখানে আমাদের রাজ্য থেকে ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড, ফেক আইডি নিয়ে যাচ্ছে। আজকে আর হাতে সময় নেই, আমি সবাইকে ধন্যবাদ জানাবো, আমি সবাইকে ধন্যবাদ জানাই, কিন্তু বাঙালি হিসাবে আমি চাই বাংলার যে পুরনো যে ঐতিহ্য, যে ইতিহাস, বাংলার যে স্বাভিমান, অস্মিতা, বাংলা যে মাথা উঁচু করে আমরা বাঙালি বলে গর্ব করি, সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আমি প্লিজ এই জায়গাটা যাতে কোনোভাবে কালিমালিপ্ত না হয়, এই জায়গাটা কোনোভাবে যাতে কালিমালিপ্ত না হয়, আমরা এটা চাইবো। সবাই মিলে, দল, মত, ধর্ম সবার উপরে উঠে বাংলার স্বাভিমান, আভিজাত্য রক্ষা হোক। আজকে এখানে শেষ করবো হাল্লা বল। অবশ্যই পরবর্তী অনুষ্ঠান রয়েছে আপনার কথা শিলাদিত্যের সঙ্গে থাকছে রুদ্রনীল, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকুন।